মানুষ এতটা নিষ্ঠুর কী করে হতে পারে? আমি যে একজন মানুষ, আমারও যে কষ্ট হয়, এটা হয়তো উনি ভুলে গেছেন। নিজের কষ্টটাকে আমার কষ্ট দিয়ে ঢাকার কি অসাধারণ প্রচেষ্টা। আমি কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে বড্ড উন্মাদ বলে মনে হচ্ছে। হঠাৎই আমার পুড়ে লাল হয়ে যাওয়া হাতটা চেপে ধরলেন। ব্যথায় কুঁকিয়ে উঠলাম আমি, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। মনে হচ্ছে আমার ব্যথাতে পৈশাচিক আনন্দ পাচ্ছেন তিনি। আমার চোখের পানিকে উপেক্ষা করে আর শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, এই মেয়ে, কথা কানে যায় না? আমার থেকে দূরে থাকতে বলিনি? এত বেহায়া কেন তুমি? বাবাকে তো হাত করেছো টাকার লোভে, এখন আমাকেও হাত করতে যাও? উনি আমার হাত আরো শক্ত করে চেপে ধরলেন। লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি তোমায়। বিয়ে তো করেছো, বাট কাছে আসার চেষ্টাও করবে না। আমার কাছে আসার অধিকার শুধু এবং শুধুই আয়ুর। বুঝতে পেরেছো তুমি? আমার হাত ছেড়ে দিয়ে চিৎকার করে বলে উঠলেন উনি। অবশ্য তোমাদের মতো সোকল্ড মিডল ক্লাস মেয়েদের বলেও কোনো লাভ নেই। তোমরা হয়তো এসব উত্তরাধিকার সূত্রেই পাও, তাই না? এবার আমি আর চুপ থাকতে পারলাম না। যে পরিবারকে কেউ আমার সামনে নিঃসংকোচে অপমান করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অনেক হয়েছে, আর নয়। নিজের রাগ, ক্ষোভ, অভিমান সব কিছুকে ভিত্তি করে অসীম সাহস নিয়ে ওনার কলার চেপে ধরলাম। ওনার রক্তচক্ষু চাহনি আমার নজর এড়ায়নি, কিন্তু না, আজ আর ভয় নেই। এই আধুনিক যুগে এসে মধ্যযুগে মহিলাদের মতো স্বামীর অত্যাচার মুখ বুজে সহ্য করব, এমন শিক্ষা বাবা আমায় দেয়নি। আপনার সাহস কী করে হয় আমার ফ্যামিলি নিয়ে কথা বলার? আমি চুপ আছি তার মানে এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন। লিসেন মিস্টার জাংকুক, এত নেকা সাজার চেষ্টা করবেন না। কি যেন বলেছিলেন? আমি আপনাকে লোভ করে বিয়ে করেছি। আচ্ছা করলে আটকাতে পারতাম। আপনার জীবন নষ্ট করেছি, ব্লা ব্লা। তাহলে এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি, তাহলে কেন নষ্ট করলেন আমার জীবন? কেন? যদি আয়ুকে এতই ভালোবাসেন, সেটা বিয়ে করার সময় মনে ছিল না? ইচ্ছে করলে তো আপনিও আটকাতে পারতেন বিয়েটা। কেন আটকালেন না? কিসের লোভে? শরীরের? চেঁচাবেন না। আপনার চেঁচানোতে আমার কথা থামবে না। অনেক বলছেন, এবার আমার পালা। তোমার সাহস হলো কিভাবে আমার কলার ধরার? সাহস? কাচ্ছিলের হাসি দিয়ে। সাহসে দেখছেন কি? আগে আমার প্রশ্নের জবাবগুলো দেন। কেন করলেন বিয়েটা? নিশ্চয়ই বললেন বাবার মুখের দিকে তাকিয়ে, ওদের চাপে, আরও কত কিছু। তো মিস্টার জাংকুক, বাপ মা কি আপনার একার আছে? আমরা কি আকাশ থেকে টুপ করে পড়েছি নাকি? নাকি আপনার বাবা মায়ের ইমোশন আছে, কষ্ট আছে, আর আমার বাবা মার নেই? তার কি পাথর নাকি টাকা দিয়ে এগুলো অনলি করে রেখেছেন? আর কি যেন বলেছিলেন? টাকা? আই স্পিড অন ইউর মানি। আপনার টাকা ছুঁয়ে নিজের হাত নোংরা করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আর আপনার কাছে যাওয়ার কথা হাসালেন আমায়। আপনি ভাবলেন কি করে? আপনি বলবেন আর আমি ঠ্যাং ঠ্যাং করে আপনার কাছে চলে যাব? আমি আপনার মতো থার্ড ক্লাস রুচি বহন করি না। আর আমি আপনাকে ওয়ার্ন করছি, ডোন্ট ট্রাই টু টাচ মি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। এই হাত পা আমার মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। নয়তো আপনার মতো মেন্টালিটির কোনো লোককে আমি তো তাকিয়েও দেখতাম না। আর হ্যাঁ, এতদিন কিছু বলিনি, তার মানে এই নয় যে আমি কথা বলতে পারি না। আমি চুপ করেছিলাম শুধুমাত্র আপনার কথা ভেবেছিলাম আয়ু আপুকে হারিয়ে আপনি ডিপ্রেসড, বাট আই ওয়াজ রং। আপনি ডিপ্রেসড নন, ইউ আর মেন্টালি সিক। আর কোনো সাইকোকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। ইউ গট ইট? বলে গলা ছেড়ে দ্রুত নিচে চলে আসলাম। ওখানে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র শক্তি আর নেই। রুম থেকে বেরিয়ে কয়েক দফা জোরে জোরে নিঃশ্বাস নিলাম। ও মাই গড, তে, আই এম প্রাউড অফ ইউ। বাহ, রেপ গার্ল, পুরাই নকলে ছক্কা মেরে দিয়েছিস। ওয়ে হয়ে সাইকোটার মুখটা দেখার মতো ছিল। ইচ্ছে করছে লুঙ্গি ডান্সতে। ইস, আরে কে কোথায় আছিস? আমার প্রশংসা কর। অতি খুশি লাগে কে রে? এসব ভাবতে ভাবতে বিশ্বজয়ী এক হাসি দিয়ে নাচতে নাচতে নিচে চলে আসলাম। কিরে ছোট নাতবু, এত খুশি লাগছে কেন তোকে? বর বেশি বেশি আদর করেছে নাকি? আমি অধিক আনন্দে হিতে জ্ঞান হারিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলে ফেললাম, না গো, বর আমাকে না, আমি বরকে আদর করে এলাম। তাই বুঝি? বলে বুঝতে পারলাম রং জায়গায় রং কথা বলে ফেলেছি। ছি ছি, আঙ্কেল, ভাইয়া, আন্টি, সবার সামনে কি বলে ফেললাম। আল্লাহ, মাটি ভাগ করে দাও, নয়তো আকাশে ফুটো করে দাও। আমি আর বাঁচতে চাই না। আর চোখে সবাইকে দেখছি, সবাই মিটিমিটি হাসছে, ইভেন মামুও। আজকে বুঝতে পারছি লজ্জা কাকে বলে, কত প্রকার কি কি। এর আগেও আমার ফলিশনেসের জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে আমায়, সেদিনও এই খাটাসটার জন্য, আর আজও। ফ্ল্যাশব্যাক। সেদিন জাঙ্কুক ভাইয়ের ফুল ফ্যামিলি আমাদের বাসায় ইনভাইট ছিল।
আপু আর সুগা ভাইয়া বিয়ের কথা চলছিল তখন। এক্সাম শেষে কলেজ থেকে বাসায় ফিরেই যে না তাড়াহুড়ো করে রুমে ঢুকতে যাব, কে একজন পিছন থেকে আঁচকে টান দিয়ে পাশে গেস্ট রুমে ঢুকিয়ে দরজা দিয়ে দিল। ঘটনা আকস্মিকতায় চমকে চিৎকার করতে একজোড়া হাত আমার দেয়ালের সাথে চেপে ধরে শক্ত হাতে মুখ চেপে ধরলো। ভয় মনে হচ্ছিল হৃৎপিণ্ড নামক জিনিসটা যে কোনো টাইমে বেরিয়ে আসবে। চোখটা মিটমিট করে যা দেখলাম তাতে ভয় চক্রবৃদ্ধি হারে বেড়ে সে সীমানায় গিয়ে পৌঁছল। হ্যাং মেরে দাঁড়িয়ে আছি। যাকে আমি জমের মতো ভয় পাই সে যদি অর্ধ উলঙ্গ অবস্থায় আমাকে দেয়ালে চেপে ধরে দাঁড়িয়ে থাকে তবে তা ভয় পাওয়ার জন্য যথেষ্ট সুইটেবল বলে মনে করি। শরীরে বাট্টাওয়েল জড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন জাঙ্কুক ভাইয়া। উন্মুক্ত বুকে লেপটে থাকা লোম আর বিন্দু বিন্দু জল জানান দিচ্ছে মাত্রই শাওয়ার নিয়েছেন তিনি। ফর্সা মুখটাকে হালকা লাল হয়ে থাকা চোখ দুটো আরও আকর্ষণীয় করে তুলছে। কিন্তু প্রশ্নটা হলো, আমাকে এখানে কেন আনা হয়েছে? আর এভাবে চেপে ধরে থাকার কারণটাই বা কি? মেয়ে হিসেবে অবশ্যই আমার রেগে যাওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় হলো আমার রাগ ভয় নিতে চাপা পড়ে আপাতত তান্দুরি চিকেনে পরিণত হয়েছে। আমি যেভাবে কাঁপাকাঁপি করছি, আমার ধারণা রাগের যদি কোনো ক্রোমোজোম থেকে থাকে তাহলে তারা ইতিমধ্যে এই ব্যাটার ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এই ব্যাটা যে লুচু নাম্বার 1 সে সন্দেহ আমার প্রথম দিনই ঘুচে গেছে। উনি যে হাই লেভেলের বেশরম সেটাও আজ জানা হয়ে গেল। ভয় লজ্জায় না পারছি ওনাকে কিছু বলতে, না পারছি ওনার দিকে তাকাতে। এবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। হাত পা অসম্ভব ঠান্ডা হয়ে আসছে। তার উপর নেমক হারাম হাতটা আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছে ইতোমধ্যে। উনিও কিছু বলছেন না, তাই ভয়ে ভয়ে আমি বলে উঠলাম, আমাকে এখানে কেন এনেছেন? গুড কোশ্চেন। তোমাকে এখানে আনার পেছনে আমার বড় সড়ো একটা প্ল্যান আছে। কথাটা বলে উনি শয়তানি হাসি দিচ্ছে। মানে কি প্ল্যান? এই মেয়ে, কাঁপছো কেন? আপনি প্লিজ আমার সাথে এমন করবেন না। কাঁদো কাঁদো হয়ে। এমন কিছু মানে? ভ্রু কুচকে উনি আমার দিকে তাকিয়ে আছেন। লাইক সিরিয়াসলি? এই মেয়ে, তোমার মাথায় কি আসলে কয়েকটা তার ছেঁড়া নাকি? হাউ ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? অবশ্য সারাদিন সিরিয়াল দেখলে তো এসব চিন্তা মাথায় করবেই। ফুটপিকে জানাতেই হবে। আমি থতমত খেয়ে গেলাম। প্রচুর লজ্জা লাগছে। ছি, সত্যি তো আমি অনেক বেশি ভেবে ফেলেছি। কিন্তু আমি মোটেও সারাদিন সিরিয়াল দেখি না। আচ্ছা, উনি মাকে কী জন্য বিচার দেবে? আল্লাহ বাঁচাও আমায়। কি বলবেন মাকে? বাচ্চা মেয়ের মাথায় যে এসব বাজে চিন্তা ভাবনা ঘুরে বেড়ায় সেটা তো মা হিসেবে ফুটপির জানার পুরো অধিকার আছে। আর ভাই হিসেবে বিষয়টা ওনাকে জানানো আমার কর্তব্য, তাই না? কথাটা বলে উনি আমাকে একটা চকলেট দিলেন। না প্লিজ মাকে কিছু বলবেন না। প্লিজ বিশ্বাস করুন, আমি মোটেও এমন কিছু ভাবিনি। মাথা নিচু করে করুন গলায়। কেমন কিছু? ওই তো বলতে গিয়েই দেখি উনি মুখ চেপে হাসছেন, তাই আর কথা না বাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, তুমি চাচ্ছ যে আমি তোমার মাকে কিছু না বলি, রাইট? হুম। ওকে, বলবো না। সত্যি খুশি হয়ে। বাট একটা শর্ত আছে। তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ইউ ক্যান টেক ইট লাইক আ ডিল। ইউ নো না, গিভ অ্যান্ড টেক। কি করতে হবে? সিম্পল। তোমার রুমে একটা পার্সেল রেখে আসছি, ওইটা তুমি কাল কলেজে যাওয়ার সময় আয়ুকে দেবে। আমি ওনাকে কোথায় পাবো? অবাক হয়ে। আমাদের ভার্সিটি গিয়ে দিয়ে আসবা। কি? আপনার মাথা খারাপ? আমি একা কিভাবে? আর আপনি যেতে পারেন না? আমি যেতে পারবো না, কজ বাবা আমাকে কাল 1 মিনিটের জন্যও ছাড়বে না। তাছাড়া ম্যাডাম আমার উপর রেগে আছে, ওর মানও ভাঙাতে হবে। সো ইউ আর দ্য বেটার অপশন ফর মি। আবারও টুকুস করে একটা চোখ মেরে দিলেন। কি লুচুরে বাবা? আমি যাবো না। অন্যদিকে মুখ ঘুরিয়ে। ওকে, যেও না, আমি যাচ্ছি ফুপির কাছে, কত কিছু বলার আছে। এই না আমি যাবো। মুখ গোমরা করে। গুড গার্ল। হঠাৎই সুপে ভাইয়া রুমে ঢুকে আমাদের এভাবে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। ভাইয়াদের জন্য চা নিয়ে এসে আপু জাঙ্কুক ভাইয়াকে এভাবে দেখে চায়ের কাপ ফেলে দিয়ে চোখ চেপে ধরে চিৎকার দিয়ে ওঠে। তারপর বাকি সব ইতিহাস। আপু চিৎকার আর কাপ ভাঙার শব্দে সবাই রুমে এসে হাজির। সবাই চোখে একঝাঁক প্রশ্ন নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি সে আর নাই বা বলি। অবশেষে নীরবতা ভেঙে আম্মু গম্ভীর কণ্ঠে বলে উঠল, তে তুমি এই সময় এখানে কি করছিলে? আসলে কি পার করছিস তে? তারপর আমি যা বলছিলাম তাতে করে জাঙ্কুক ভাইয়া সহ সবারই চোখ বেরিয়ে আসে উপক্রম হয়েছিল।
আমি তাদেরকে বলেছিলাম আমি এখানে গোসলের পারমিশন নিতে আসছিলাম। জানি কথা ছিল। আমি তাদেরকে বলেছিলাম আমি এখানে গোসলের পারমিশন নিতে আসছিলাম। জানি কথাটা শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কি করা, পা দিয়ে অন্য কোনো ওয়ার্ড আসছিলই না। আর ওনার টাওয়ালটা দেখে গোসল ওয়ার্ডটায় ফট করে বেরিয়ে এলো। তারপর জাঙ্কুক ভাই ওনাদের কিছু বুঝিয়েছিলেন, কি বুঝিয়েছিলেন তা আমি এখনো জানতে পারিনি। তারপর থেকে সবাই এই বিষয়টা নিয়ে মজা নেয় আর হু হা করে হাসাহাসি করে। দাদির কথায় বাস্তবে ফিরে এলাম। এই তো আমার দাদু ভাই চলে এসেছে। কি গো দাদু ভাই, মুখটা এমন করে রেখেছো কেন? আদর কম হয়েছে নাকি? ইস, এবার আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। দাদিটাও না, কি দরকার ছিল এভাবে লজ্জায় ফেলার। এবার আমি আজকে ওনার দিকে তাকালাম, ওনার রিয়াকশনটা দেখতে চাচ্ছি, কিন্তু আমাকে ব্যর্থ হতে হলো। ওনার মুখে রাগ বা লজ্জা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। দাদিকে কিছু না বলে চুপচাপ 5 মিনিটের মধ্যে খেয়ে উঠে গেলেন। আমি ব্যাপারটা নিতে পারছিলাম না। আমার ধারণা মতো এই মুহূর্তে ওনার আমার প্রতি প্রচুর রেগে থাকার কথা, কিন্তু এখানে তো কাহিনীটাই উল্টাই গেছে। শাস্তি পেতে হবে না ভেবে আমার খুশি হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে আমি খুশি হতে পারছি না। একটা খটকা রয়ে যাচ্ছে। এর মধ্যে মামু বলে উঠলেন, তে মা, কাল কিন্তু তোমাদের বাড়ি যাওয়ার কথা, সব গুছিয়ে নিও। জাঙ্কুককে আমি বলে দেব। সুগার, জিমিন, তোমরাও তৈরি হয়ে নাও। আমরা সবাই সম্মতি জানাতেই মামু ল্যাপটপটা হাতে নিয়ে অফিসে চলে গেলেন। সারাটা দিন আপু আর মামুনিকে কাজে হেল্প আর দাদির সাথে দুষ্টুমি করে কেটে গেল, কিন্তু অপচিতের মন শুধু একটা কথাই ভাবছে, এই কাটার মাথায় চলছেটা কি। নাতি সহজে ছেড়ে তার পাত্র তো উনি নন। মাথে আরেকটু জ্বালিয়ে বাজিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। রাত প্রায় 12টা বাজতে চললো, ওনার কোনো খোঁজ নেই। সে সকালে বেরিয়েছিলেন আর ফিরেননি। এবার বেশ দুশ্চিন্তা হচ্ছে। ওনার নাম্বার আমার কাছে আছে, কিন্তু আমার পক্ষে ওনাকে ফোন দেওয়া পসিবল নয়। ফার্স্টলি, উনি আমার ফোন পিক করবেন না, অ্যান্ড সেকেন্ডলি, ওনাকে ফোন দেওয়ার প্রশ্নই আসে না। ইউ অল নো, ইগো ইজ এ বিগ ম্যাটার। ঠিক 12টা 30 মিনিটে উনি বাসায় ফিরলেন, এসে বিছানায় গায়ে লিয়ে দিলেন। ওনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আমার খুব ইচ্ছে করছিল ওনার সাথে কথা বলি, কিন্তু ওনার সাথে কথা বলার মতো কোনো টপিকই আমার মধ্যে নেই। কী বলা যায় ভাবছি। এই যে মিস্টার, ইচ্ছে করে কাজে ঘুমটা ভাঙলাম যেন রেগে যায়, কিন্তু উনি আমার ইচ্ছে এক বালতি পানি ঢেলে দিয়ে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবা? ওনার কথাটা স্বাভাবিক হলেও তার চেয়ে অতি স্বাভাবিক কথাটা আমার কাছে অতি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। আমি ওনার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এখানে শুয়েছেন কেন? তো কই শুবো? তা আমি কি জানি, আমি এখন ঘুমাবো, আর আমি আপনার সাথে এক বিছানায় কিছুতেই শোবো না। সো ইউ ক্যান গো নাও। অনেকটা ঝাঁঝালো কণ্ঠে বললাম, কিন্তু এবার রাগ না করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লেন। এবার আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। হচ্ছেটা কি এসব? উনি কি করতে চাইছেন? চুপি চুপি আমাকে মেরে নদীতে ফেলে দেওয়ার প্ল্যান করছেন না তো? হায় আল্লাহ, কি হবে এখন? সেদিন রাতে ঘুমের আর চোখে ধরা দিল না। সকাল সকাল উঠে নামাজ পড়ে নিলাম। উনি বাচ্চাদের মতো ঘুমোচ্ছেন, খুব নিষ্পাপ লাগছে দেখতে, কিন্তু মুখে একটা ক্লান্তির ছাপ। আচ্ছা, ওনার কিছু হয়েছে কি? হঠাৎ এমন পরিবর্তন কি আদৌ মেনে নেওয়া যায়? ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের বাসার উদ্দেশ্যে। খুবই ভালো লাগছে। বাবা মার সাথে পুরো একটা দিন থাকবো ভাবতে নাচতে ইচ্ছে করছে। আবার খুশি থাকা অভিমানটাও চারা দিয়ে উঠছে বারবার। উনি পুরো রাস্তা নির্বাক ছিলেন, গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করে গেছেন শুধু। ওনার এমন ব্যবহার আমায় বড্ড ভাবাচ্ছে। বাইরের দৃশ্য আর পেছনের সিটে বসে থাকা আপু আর ভাইয়ের খুনসুটি ঝগড়া এনজয় করতে করতে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে বাবা মাকে ভালো মন্দ জিজ্ঞেস করা ছাড়া আর একটা কথাও বললেননি উনি। সকাল থেকে চুপচাপ বসে আছেন রুমে। দুপুরে কোনো রকম খেয়ে আবার রুমে চলে গেছেন। সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল, কিন্তু আমার মন পড়ে আছে ওনার কাছে। আচ্ছা, ওনার সাথে কি আমার কথা বলা উচিত? আর কিছু না ভেবে চলে গেলাম রুমে। উনি কপালে হাত রেখে বিছানায় শুয়েছিলেন। কোনো রকম বনিতা না করে বলে উঠলাম, এই যে শুনছেন? হুম, কিছু বলবে? আপনি কি ঠিক আছেন? মানে বলছিলাম যে আপনাকে মোটেও ঠিক লাগছে না। কোনো সমস্যা হচ্ছে আপনার? চাইলে আমাকে বলতে পারেন। এক নিঃশ্বাসে বলে ফেললাম। তে ওনার ডাকে আমি কেঁপে উঠলাম। এত নরম আর করুণ সুরে কেউ আমায় ডাকেনি এর আগে। ওনার কণ্ঠটাতেই যেন হাজারো আকুতি মিশে আছে। কে, আমার সাথে একটু বাইরে কোথাও যাবে প্লিজ? ওনার কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। যে মানুষটা আমাকে 1 মিনিটের জন্য সহ্য করতে পারে না, সে কিনা আমাকে তার সাথে ঘুরতে যেতে বলছে। ব্যাপারটা হজম করতে বড্ড কষ্ট হচ্ছে। চাবাতে প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে তে।
ওনার কথায় কী রিয়াকশন দেবো বুঝতে পারছি না। মস্তিষ্ক বলছে কোথাও গণ্ডগোল আছে, নোতে ডোন্ট গো, কিন্তু মনটা তো নাছোড়বান্দা, তাই মনটাকে জয় করে রাজি হয়ে গেলাম। গাড়িতে বসে আছি আর উনি ড্রাইভ করছেন। জানি না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, মনের মধ্যে নানা কথা উকি দিচ্ছে। আচ্ছা, উনি যদি নির্জন জায়গায় নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলেন, এইসব ভেবে ভয় কেঁপে উঠছি। কিন্তু ওই যে মন যে সর্বদা মস্তিষ্কের বিপরীতে হাঁটে, সে বড্ড নিশ্চিন্তে বসে আছে। কেন যেন মনে হচ্ছে ওনার সাথে থাকলে কোনো বিপদ আমায় ছুঁতেই পারবে না। হঠাৎ করে ব্রেক কষাতে ভাবনা শুধু কাটলো। উনি আমাকে নামতে বলে সামনের দিকে চলে গেলেন। একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়েছেন তিনি। পরিবেশটাতে বেশ শান্তি শান্তি ভাব আছে, মন ভালো হয়ে যাবার মতো পরিবেশ। ওনার দিকে এগিয়ে গেলাম। খাসির উপর মাথা নিচু করে বসে আছেন তিনি। একদিনে মুখটা কেমন শুকিয়ে গেছে, বড্ড মায়া লাগছে। মনে হচ্ছে উনি ভেতরে ভেতরে গুমড়ে মরছেন। যায় না কি ভেবে হঠাৎ ওনার কাঁধে হাত রাখলাম। তিনি যদি এক ঝটকায় আমার হাতটা কাঁধ থেকে সরিয়ে দিতেন, তাহলে হয়তো তা আমার জন্য স্বাভাবিক একটা ব্যাপার হতো। কিন্তু তিনি যা করলেন তার জন্য আমি কোনো কালেই প্রস্তুত ছিলাম না। ওনার কাঁধে হাত রাখতেই উনি বাচ্চাদের মতো ফুপিয়ে উঠলেন। আমি কি করব বুঝতে পারছি না। এমন কিছু হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। এই মানুষটাকে হাসতে দেখেছি, রাখতে দেখেছি, ধমকাতে দেখেছি, কিন্তু কাঁদতে দেখিনি কখনো। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। কি বলে সান্ত্বনা দেওয়া যেতে পারে তাও জানা নেই। তার উপর ওনার এমন অদ্ভুত বিহেভিয়ারের কারণটাও জানি না। তাই চুপ করে রইলাম, কিছু বললাম না। এই অসীম নীরবতায় শুধু ওনার কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার ভেতরটাও দুমড়ে মুচড়ে যাচ্ছে। হঠাৎ উনি আমার হাত ওনার বুকে রেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, এইখানটায় খুব কষ্ট হচ্ছে তে, আমি নিঃশ্বাস নিতে পারছি না তে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বড্ড ভালোবাসি আমি আয়ুকে, বড্ড ভালোবাসি। ওকে ছাড়া আমি বেঁচে থাকতে পারছি না, মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। অঝরে কাঁদছেন তিনি। জানো তে, ভালোবাসার পাল্লায় আমি সবসময় আয়ুর কাছে হেরে যেতাম। আমার থেকেও বেশি ভালোবাসতো আমায়, তবুও ধরে রাখতে পারলাম না। দেখো, এই হাতটা আজ ফাঁকা। ও বলেছিল কখনো ছাড়বে না এই হাত, কিন্তু ও কথা রাখেনি, ধোকা দিয়েছে আমায়, ধোকা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওনার কষ্টগুলো আজ বেরিয়ে আসছে, সাথে আমাকেও কাঁদিয়ে মারছে। একটু থেমে আবার বলতে শুরু করলেন তিনি, ওকে আমার চাইতে, এনে দেবে ওকে, দাও না এনে, প্লিজ এনে দাও, প্লিজ। বাচ্চাদের মতো আবদার করে যাচ্ছেন তিনি। কিন্তু ওনাকে আমি কি করে বোঝাবো, এটা যে আমার সাধ্যের মধ্যে নেই। আমি অঝরে কেঁদে চলেছি। ওনার চোখের জল যে বড্ড পোড়াচ্ছে আমায়। দে, এই দে, বলো, বলো এনে দেবে। কিছু বলছো না কেন? জানো ওর শেষ কথা কি ছিল? ও বলেছিল জাঙ্কু কি একটা মিষ্টি মেয়ে দেখে বিয়ে করে নেবে, কথা দাও। ওর কথা আমি রেখেছি, ওর পছন্দের মেয়েকেই বিয়ে করেছি। তোমাকে খুব ভালোবাসতো আয়ু, সবসময় বলতো তোমার কাজিনটা বড্ড মিষ্টি জাঙ্কু কি। কিন্তু ও আমার কথা রাখেনি, চলে গেছে আমাকে ছেড়ে, চলে গেছে। আমি বড্ড বাজে তে, বড্ড বাজে। তুমি কালকে ঠিকই বলেছিলে আমি খুব নীচ একটা মানুষ, এতটাই নিচে নিজের ভালোবাসার মানুষটাকেও ধরে রাখতে পারিনি। তোমার জীবনটাও নষ্ট করে দিয়েছি তে, সব স্বপ্ন ভেঙে দিয়েছি। আমি বাঁচতে চাইতে, আমি আয়ুকে চাই, আয়ুকে। বলতে বলতে উনি আমার কাঁধে ঢলে পড়লেন। গায়ে হাত দিয়ে দেখে জোরে সোরে পড়ে যাচ্ছে। অনেক ডাকার পরও যখন ওনার সাড়া পেলাম না, তখন আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। এই নির্জন জায়গায় আমি কার কাছে সাহায্য চাইব। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভাইয়ার নাম ভাসতেই জানে পানি এলো যেন। দ্রুত ফোন পিক করে ভাইয়াকেও না অসুস্থ হয়ে পড়ার কথা বললাম। কিন্তু ঠিকানা আমি তো নিজে জানি না কোথায় আছি এই মুহূর্তে, কি করবো এখন। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ভাইয়া হঠাৎ বলে উঠলেন আমি যেন ফোনে লোকেশন অন রাখি, ওনারা ট্রেস করে চলে আসবেন। কথাটা শুনে কিছুটা হলেও শান্তি পেলাম। একটা আশার কিরণ উকি দিয়ে গেল মনে। ওনার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর বাড়ছে। নিজে তো একটা বাচ্চা আমি, মাত্র 17 বছর বয়স। কতই আর বড় হয়েছি। ভয়ে হাত পা কাঁপছে। চারপাশে কারো সায় শব্দ নেই। এই সময় আমার সাথে খারাপ কিছু হয়ে গেলে কে বাঁচাবে আমায়। তার উপর উনি, কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। ওনার মাথায় পট্টি দেওয়া উচিত, কিন্তু এখানে কিভাবে। গাড়ি চেক করে একটা ওয়াটার বটল পেলাম, তাতে পানিও ছিল, কিন্তু কাপড়। বাংলা সিনেমার দরদি নায়িকা সাবানার মতো অনেক চেষ্টা করেও শাড়ি আঁচল ছিঁড়তে পারলাম না। মেজাজটাই বিগড়ে গেল। ধ্যাত, সামান্য একটা শাড়ি আঁচল ছিঁড়তে পারি না আমি। জাঙ্কুক ঠিকই বলে আমি আসলে একটা মগা।
জাঙ্কুকের পাশে বসে এখন এইসব ভাবছিলাম। হঠাৎ কি যেন ভেবে ওনার পকেটে হাত দিলাম, অনেক খুঁজে একটা রুমালও পেলাম। ব্যাস হয়ে গেল। রুমাল ভিজিয়ে ওনার কপালে রেখে ওনার বলা কথাগুলোই ভাবছিলাম। একটা মানুষ এতটা ভালো কি করে বাঁচতে পারে। আইও আপু বড্ড লাকি, তাকে ভালোবাসার মতো একটা মানুষ আছে যে তাকে পাগলের মতো ভালোবাসে। আইও আপু। আর জাঙ্কুককে দেখে আমার বড্ড ইচ্ছে হতো জাঙ্কুক ভাইয়ের মতো আমাকেও কেউ এমন করেই যদি ভালোবাসতো। কিন্তু কে জানতো যে আমি জাঙ্কুক ভাইয়াকে পাবো, আর জাঙ্কুক ভাইয়া হারাবে তার ভালোবাসাকে। নিয়তি এত নিষ্ঠুর কেন? আমার এখনো সেই দিনের কথা স্পষ্ট মনে আছে। কত হাসি খুশি ছিল সবাই, কিন্তু একটা ঝড় এসে আনন্দ মাখা দিনগুলোকে লণ্ডভণ্ড করে দিয়ে গেল, স্বপ্নগুলোকে করে দিল তছনছ। কি ভয়ঙ্কর ছিল সেই দিনটা।